অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল, তার নিকটে এসে কিন্তু প্রদ্যুম্নের সে ভাব কেটে গেল। সে লক্ষ্য করলে সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভাব্যঞ্জক। আমি ভাবছিলাম তুমি আজ আসবে। তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তা তুমি নিজে কিছু শিখেছ? একটু আধটু বাঁশি বাজাতে পারি। পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছো? বাঁশি সবসময়ই প্রদ্যুম্নের কাছে থাকত। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়ে বলা যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগল। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হতো। লতা পাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা বিশ্বে সব সময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সে রস যেন মুক্ত হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি, তুমিই পারবে, এ আমি আগেই জানতাম।